10 মিনিট সময় এখানে অপেক্ষা করব। যদি তারা এই সময়ের ভিতরে না করেন তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। যদি আমাদের এই মিছিল থামাতে চান তাহলে ভিতর থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা তার প্রতিনিধিকে এখানে আসতে হবে। বাংলাদেশের বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তার উপর জামাত শিবির খুশি। তার যে আচরণ, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং এখন পর্যন্ত একদম স্বল্প সময়ে তার যে ভূমিকা, এটা সত্যিকার অর্থে গার্ডিয়ান সুলভ এবং বিরোধী দল তার উপর ইমপ্রেসড, এতে কোনো সন্দেহ নেই। এখানে বিএনপির উপজেলার যে সেক্রেটারি টিপু মাদবর সহ আরো বিএনপির কয়েকজন নেতাকর্মী মিলে আমাদের আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের লোকজন সহ আমাদেরকে মারধর করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে সেই অডিটোরিয়াম থেকে। বর্ডারের ওই পাশ থেকে দেখা না দিলে বন্ধু কথা কইও না। আমাদের সবাইকে শপথ নিতে হবে, আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণ করব, যেখানে সবাই আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ সবাইকে মিলে আমরা গড়ে তুলব। কই লাগাবো? সালাউদ্দিনের পিছনে লাগা। ওনার ডকুমেন্টারিতে আবু সাইদের ছবি নাই, ওনার ডকুমেন্টারিতে নাইর ইসলামের ছবি নাই, ওনার ডকুমেন্টারিতে মুক্তর ছবি নাই, ওনার ডকুমেন্টারিতে শুধু দেখানো হয় তারেক রহমানের স্লোগান। আজকে কোথায় গিয়েছে? বিএনপিকে বলতে চাই, আপনারা চাইলেও আওয়ামী লীগ হতে পারবেন না। আওয়ামী লীগের শরীর থেকে যদি ব্রেনটা বের করে ফেলা হয়, শুধু দেহটা যেটা থাকে, সেই মূর্খ স্বৈরাচার হলো বিএনপি। আপনারা এত চোর, এত দুর্নীতিবাজ, এত লুটেরা যে আপনাদের বাজার আসে অন্য জায়গা থেকে। আরে রাখেন, যারা দুর্নীতি দেয় ক্ষমতা থেকে নামেন, ক্ষমতা থেকে নামেন, বাড়ির মুখ দেখবেন না কত বছর দেখেন। আমি হেফাজতে ইসলামের ভাইদের একটু উদ্দেশ্য করে বলবো, লড়াইটা এখন বাংলাদেশের সংস্কারের লড়াই, লড়াইটা এখন গণভোটের রায় বাস্তবায়নের লড়াই, লড়াইটা হলো শহীদদের বিচারের লড়াই। আমি মন থেকে চেয়েছিলাম যে আমাদের দেশটা মুক্ত হোক, তো সুতরাং জুলাইয়ের স্পিরিট হচ্ছে আসলে আমাদের নতুন প্রজন্ম। উনি হচ্ছেন সেই মানুষ, যেই মানুষ জুলাই অভ্যুত্থানে তার নিজের সন্তান জন্মদাতা পিতা হিসেবে রাজপথে মানুষের সামনে দিয়ে দিয়েছিলেন জীবন কোরবানি করার জন্য। তো আমরা এই ধরনের যারা কালচার মানুষ আছেন তাদেরকে আমরা স্যালুট জানাই। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক বিষয় নিয়ে আজকের এপিসোডটি সাজানো, একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। একদম ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, তারপরে রয়েছে নাহিদ ইসলাম, তারপরে রয়েছে মাসুদ সাহেব, এছাড়াও বিরোধী দলীয় বা 11 জোটের অনেক নেতাকর্মীরাই আপনারা প্রথমে দেখেছেন যে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করছে। হ্যাঁ, এই ধাক্কাধাক্কির কারণটা কি? দর্শক, আমি আপনাদের একটু খুলে বলি, দেশের পরিস্থিতি বর্তমানে কেমন বলেন তো? আপনি তো পরিবার চালান, আপনাকে তো বাজার করতে হয়, তো বাজারে গেলে ফেরা আপনার কীরকম টাকা পয়সা খরচ হয় বর্তমানে কিছু কিনতে গেলে, সেটা আপনি খুব ভালো করে জানেন। তারপরে এই যে বিদ্যুৎ বিল আসে মাসে মাসে, মোটামুটি কি লেভেলের বিদ্যুৎ বিল আসতেছে এটাও আপনারা জানেন। যারা গ্যাসে রান্না করেন তারা গ্যাসের বিল কীরকম লাগতেছে সেটাও আপনারা জানেন। তার মানে বোঝা যাচ্ছে যে মোটামুটি যে এই ইউনূস সরকার চলে যাওয়ার পরে, যখন তারেক রহমান সরকার ক্ষমতা হাতে নিয়েছে, তারপর থেকে জনগণের জনদুর্ভোগ শুরু হয়ে গেছে অলরেডি। তো এইভাবে যদি একটা সরকার দেশ চালাতে থাকে, দেশের মানুষ ফকির হইতে সময় লাগবে না, রাস্তায় পড়তে সময় লাগবে না। যার প্রতিবাদে কিন্তু 11 দলীয় ঐক্যজোটের মহাসমাবেশ এবং মিছিল করে এবং আপনার গণভবনের দিকে এগিয়ে যায়, সেখানে পুলিশ বাধা প্রদান করে। দর্শক, বিরোধী দলীয় নেতাকর্মীদের একটাই দাবি, সকল কিছুর দাম নিয়ন্ত্রণে আনতে হবে, নইলে গদি ছেড়ে ভাই আপনি লন্ডনে চলে যান। দর্শক, এই যে এখন বর্তমান পরিস্থিতি, মাত্র 5 মাস হয়েছে, এখনো যদি দেশের এই পরিস্থিতি হয়, এই যে আমাদের বর্তমানে আমাদের এলাকা, এই যে কারেন্ট নাই, সেই দুপুর থেকে কারেন্ট নাই, কাজ করব ভাই, ভিডিও তৈরি করব, পারতেছি না। কারণ কি? কারেন্ট নাই। কপাল খারাপ হলে যা হয়, আইপিএসটা ছিল, আইপিএসটাও নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, যেটা বুঝাইতে চাইতেছি যে মোটামুটি 24টা ঘন্টার ভিতরে আমাদের এলাকায় 12 ঘন্টা কারেন্ট থাকে না। 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা যায়, 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা যায়, এভাবেই চলতেছে ভাই। তো এইভাবে যদি চলতে থাকে, আচ্ছা আর একটা জিনিস, আচ্ছা কারেন্ট না হয়ে গেল 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা চলে গেল, 12 ঘন্টা থাকলো, বিগত ভিডিওতেও আমি বলেছি, তাহলে তো আমার কারেন্ট বিল কম আসার কথা। যেহেতু আমি 12 ঘন্টা করে দিন বা দিন রাত দিয়ে 12 ঘন্টা আমি মানে বিদ্যুৎ ব্যবহার করতেছি না, তাহলে তো আমার কারেন্ট বিল আরও কম আসার কথা। কিন্তু না, ঘোরার ডিম কি হয়, মাস শেষে কারেন্ট বিল আরও ডবল আসে, মাস শেষে কারেন্ট বিল ডবল আসে। আমার বাড়িতে মনে করেন 3টা নাকি 4টা মিটার আছে আমার চাচাদের, তো একটা মিটারে মনে করেন যে একদিনও ব্যবহার করা হয় না, তারা ঢাকা থাকে। প্রতি মাসে মাসে 55 থেকে 57 টাকা বিল আসে, এ মাসে আসছে 250 টাকা।
আর একটা চাচা আছে হঠাৎ মাঝে মাঝে 2-1 দিন চালায়, প্রতি মাসে আসে 100-150 বা 55-57 এরকম, এ মাসে আসছে 450 টাকা। এই তো বর্তমানে অবস্থা। মানে বিদ্যুৎ বিল এখন মনে করেন যে চালানো লাগে না, অটোমেটিক তার থেকে বিদ্যুৎ বিল চলে আসে। তো এইভাবে যদি চলতে থাকে, মানুষের পাশার মধ্যে যদি বর্তমানে সরকার এইভাবে বাঁশ ঢুকাইয়া দেয়, তাহলে তো ভাই মানুষ টিকতে পারবে না, অতি দ্রুত মানুষের পাশা ফেটে মারা যাবে। তো এই জন্যই কিন্তু বিরোধী দলীয় নেতাকর্মীরা এটার দাবি নিয়ে মাঠে নেমেছে যে আপনি যদি দেশ চালাতে পারেন তাইলে চালাবেন, আর যদি না পারেন দেশ ছেড়ে আপনি লন্ডনে চলে যান, সেখানে আপনার জন্য নিরাপদ। দর্শক দেখেন, একটা দেশের প্রধানমন্ত্রী যদি দেশ ঠিকঠাকভাবে পরিচালনা করতে না পারে, দেশের মানুষকে যদি শান্তিতে রাখতে না পারে, তাইলে ওই দেশের প্রধানমন্ত্রীকে ওই পদে বা ওই চেয়ারে না থাকাই উত্তম। যদিও জনাব তারেক রহমান সরকার আসার পর থেকে আমাদের সেই হাসিনার আমলে যে ফেসিবাস ছিল সেটা কিন্তু বর্তমানে নেই। কিন্তু গত 1 সপ্তাহ যাবৎ ছাত্র দলের নেতাকর্মীরা যেভাবে ছাত্র শিবিরের উপরে মারপিট করেছে, ডাক্তারদের উপরে মারপিট করেছে, রোগীদের উপরে মারপিট করেছে, তাতে অনেকেই বলা বলি শুরু করে দিয়েছে বিশ্লেষকরা যে নতুন করে আবার ফেসিবাদ তৈরি করছে তারেক রহমান সরকার। যেমন ছাত্রলীগ ছিল হেলমেট বাহিনী, ঠিক এই নয়নকে দিয়ে এখন নতুন করে হেলমেট বাহিনী তৈরি করতেছে তারেক রহমান সরকার। আরেকটা বিষয় আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে 5ই আগস্টের যেই অনুষ্ঠান হলো রাষ্ট্রপতির অনুষ্ঠানে, সেখানে কিন্তু এই যে ডকুমেন্টারি তৈরি করা হয়েছে, সেখানে কি বলে আপনার পানি লাগবে পানি, মুগ্ধের নাম নাই বা ওনার ছবি নাই, তারপরে আপনার আবু সাইদের ছবি নাই। মানে যেভাবে ওই ডকুমেন্টারিটা তৈরি করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে বিএনপি সরকার বর্তমানে যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানই একমাত্র শেখ হাসিনাকে 1 দফা দাবি দিয়ে দেশ থেকে তাড়িয়েছে। এ নিয়েও কিন্তু অনেক ট্রল হচ্ছে, অনেক কটাক্ষ হচ্ছে। তো আসলে ভাই দেখেন, 2024-এর যে অভ্যুত্থানটা হয়েছে এটা এককভাবে কিন্তু কেউ করেনি, কিন্তু আমরা যতটুকু এ পর্যন্ত জানি সেটাই 1 দফার দাবি বা ঘোষণা দিয়েছিল হলো নাহিদ ইসলাম। কিন্তু যেটা ডকুমেন্টারিতে দেখা যাচ্ছে বা বর্তমানে আলোচনা হচ্ছে বা যেই রকম পরিস্থিতি বর্তমানে ধারণ করেছে বাংলাদেশে, যে তাতে বোঝা যাচ্ছে যে একমাত্র বিএনপি এই 2024-এ সরকারকে বিতাড়িত করেছে এবং সকল অবদান তাদের। এ নিয়েও কিন্তু এখন মনে করেন যে মানুষ কথা বলা মানে ছেড়ে দিচ্ছে না, ছাড় দিচ্ছে না। হ্যাঁ, বিএনপিকে কিন্তু মনে করেন যে এর জবাবটা মানুষ দিচ্ছে, আর এটাই স্বাভাবিক, দিবেই। কারণ 2024 অনেকের প্রাণ গেছে ভাই, অনেকের প্রাণ গেছে। শুধু এক দলীয়ভাবে যে তারা যুদ্ধ করে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তা কিন্তু নয়। সবার অনুদানের মধ্যে আছে, সবার অবদানের মধ্যে আছে। এককভাবে আপনি এটা নিজেদের বলে চালায়া দিবেন সেই হাসিনার মতো, যে 71 সালে মনে হয় যে শুধুমাত্র শেখ মুজিবরের গোষ্ঠীরাই মনে হয় যে পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল এটাই বোঝা গেছে, বোঝা যায় নাই যে একমাত্র শেখ হাসিনার পরিবারই 71-এ যুদ্ধ করে বাংলাদেশ নতুন করে স্বাধীন করছে। আর এখন যদি এই 2024-এর যুদ্ধ যদি মনে করেন যে বিএনপি সরকার মনে করে যে তারা এককভাবে করছে, তাহলে বড় ভুল হবে। কারণ ইতিহাস ভাই পাল্টানো যায় না, ইতিহাস পাল্টানো যায় না। কারণ এই ইতিহাস 2024-এর ইতিহাস মোটামুটি ছোট বাচ্চারাও জানে। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সব কিছু ধারণ করা আছে, কে কোথায় ছিল, কে কোন জায়গায় ছিল, কে আন্দোলনে নেমেছিল, কে আন্দোলনের বাইরে ছিল, সবাই তো জানে। তো যাই হোক দর্শক শ্রোতা, বিশ্লেষকদের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব, একটু মনোযোগ সহায় দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। বাংলাদেশের বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তার উপর জামাত শিবির খুশি। তার যে আচরণ, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং এখন পর্যন্ত একদম স্বল্প সময়ে তার যে ভূমিকা, এটা সত্যিকার অর্থে গার্ডিয়ান সুলভ এবং বিরোধী দল তার উপর ইমপ্রেসড, এতে কোনো সন্দেহ নেই। এখন পর্যন্ত রাষ্ট্রের গার্ডিয়ান হিসাবে তিনি কিন্তু কোনো দলের না। তার যে কথা, আচার আচরণ, এতে কোনো ত্রুটি আপনি দেখাতে পারেন। এমনকি স্পিকার হিসেবেও তার ভূমিকা যথেষ্ট গার্ডিয়ান সুলভ ছিল, যথেষ্ট নিরপেক্ষ ছিল। জামাতের লোকজন এর প্রশংসা করেছে। দর্শক, কিছু কিছু আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার আছে যাকে আমরা অনেকটা নেগেটিভলি দেখলেও দিন শেষে কিন্তু ভালো হয়েছে। এটা আমাদের সীমাবদ্ধতা হতে পারে, আমার এও হতে পারে যে আমরা বিষয়টা নেগেটিভলি দেখেছি বলে তারা সচেতন হয়ে এটাকে পজিটিভ বানিয়েছে। যেমন মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি একজন সিনেমা পরিচালক, তাকে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা করা হয়েছিল ইউনূস সরকারের। আমরা তীব্র বিরোধিতা করেছিলাম, পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে জামাত শিবির পন্থীরা খুব সিরিয়াসলি মোস্তফা সরোয়ার ফারুকীর বিরোধিতা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল জামাত শিবিরের জন্য সবচেয়ে প্লেজেন্ট জুলাইকে সবচেয়ে ভালোভাবে ধারণ করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী শেখ মুজিব প্রেমিক এই হিসেবে আমরা তাকে অনেক সমালোচনা করেছি, তার পুরনো বক্তব্যের স্ক্রিনশট নিয়ে তাকে ধুয়ে দিয়েছি। কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু এখনো মোস্তফা সরোয়ার ফারুকী। এর মানে আওয়ামী লীগের বিরুদ্ধে তার ভূমিকা ছিল অর্গানিক উপদেষ্টা হওয়ার পর, এবং জামাত শিবিরের সাথে কোনো অন্যায় করেনি, শিবিরের ছেলেদের দাওয়াতে গেছেন পছন্দ করতে। এবং অনেকে বলেন তো তিনি সিনেমা শাখার জামাত। তো দর্শক, মোস্তফা সরোয়ার ফারুকীকে আমরা
যেভাবে প্রেডিক্ট করেছিলাম সেভাবে কিন্তু হয়নি। তিনি মোটেও ভারতের দালালি করেননি। তার একটা বড় অবদান আছে আজকে এই যে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন হয়েছে এর পেছনে। এবং আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে যদি কাউকে হত্যা করতে পারে, প্রথম দিকে যাদেরকে হত্যা করবে তাদের মধ্যে মোস্তফা সরোয়ার ফারুকী উইল ওয়ান অফ দেম। তো দর্শক, এরকমই মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি মুক্তিযোদ্ধা, আবার অতীতে জামাত বিরোধী তার যথেষ্ট ভূমিকা ছিল, জামাতের বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়েছেন। আবার বিএনপির ভিতরেও বিতর্কিত ছিলেন। তিনি 111 পন্থী ছিলেন, সংস্কারপন্থী ছিলেন, বেশ কয়েকবার তারেক রহমানের সাথে ইখতিলাফ করেছেন, দলের পদ যায় ভাব এরকম একটা অবস্থা শোকজ খেয়েছেন। সেই বিতর্কিত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বিতর্কের ঊর্ধ্বে উঠে স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন এবং রাষ্ট্রপতি হিসেবে তার ভূমিকা এত সুন্দর হবে, ইট ওয়াজ আনপ্রেডিক্টেবল। রাজনীতি এরকম আনপ্রেডিক্টেবল অনেক কিছু ঘটে। দর্শক, বিএনপির যে ইতিহাস চুরির চেষ্টা 5 অগাস্টে, যেখানে রাষ্ট্রপতি নিজে উপস্থিত ছিলেন, তার সামনে বিএনপির মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যেভাবে পুরো বাংলাদেশকে লজ্জিত করলো, কারণ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ইতিহাস চুরির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ওই পরিস্থিতি দেখে বিদেশি কূটনীতিকরা অনুষ্ঠান স্থল ত্যাগ করেছে। এটা লজ্জা এবং রাষ্ট্রপতি বিব্রত বোধ করেছে। তো দর্শক, সেখানে রাষ্ট্রপতির ভূমিকা ছিল সত্যিকার অর্থে গার্ডিয়ান ছিল। তিনি বলেছেন যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাইদের ছবি নাই, সেটা কোনো ডকুমেন্টারি নয়। এর মানে এই ডকুমেন্টারির বিরুদ্ধে জামাত, এনসিপি বা জুলাই যোদ্ধাদের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের প্রতি রাষ্ট্রপতি একমত পোষণ করেছে। অতএব জামাত, এনসিপি সবাই তার প্রতি খুশি, এটা কোনো ডকুমেন্টারি না। আবু সাইদকে বিএনপি স্কিপ করে কেন? আবু সাইদ শিবির করত, অথচ আবু সাইদই ছিল আন্দোলনের আইকনিক ফিগার। অতএব সে আবু সাইদকে বিএনপি ভুলিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? বিএনপি ওয়াসিমকে ধারণ করতে চায়, কারণ ওয়াসিম ছাত্রদল করতো, কিন্তু রাষ্ট্রপতি বলেছেন যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাইদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি না। তার আরো ডকুমেন্টারি নানান দিক থেকে সমালোচনা করেছেন এবং সঠিক ইতিহাসের উপর জোর দিয়েছেন। এই যে ভূমিকা গার্ডিয়ান সুলভ, এতে সবাই খুশি। অ্যাট দি সেম টাইম তিনি যে এই অনুষ্ঠানটা সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, এর চেয়ে বড় বিষয় রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আওয়ামী লীগের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য বাংলাদেশের অতীতের কোনো রাষ্ট্রপতি এরকম বক্তব্য দেয়নি। এতে জামাত, শিবির, এনসিপি আরো খুশি। যেমন রাষ্ট্রপতি বলছেন যে 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, প্রয়োজনে 82 বছর বয়সে আরেকটা যুদ্ধ করবো। শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, শেখ হাসিনা আপনি আসবেন, আপনি আসেন, আমরা তো অপেক্ষা আছি, রাজপথে নামবো, যুদ্ধ করবো। একজন রাষ্ট্রপতি সে শেখ হাসিনার বিরুদ্ধে এরকম বক্তব্য দিয়েছে, যেটা প্রধানমন্ত্রীও দিতে পারেন না। প্রধানমন্ত্রী তো পলিটিক্যাল, তাকে বরং আওয়ামী লীগের বিরুদ্ধে সকাল সন্ধ্যা বলতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে, তারা পারেন না। কিন্তু রাষ্ট্রপতি যিনি একদম নন পলিটিক্যাল একটা গার্ডিয়ান পোস্ট, তিনি কিন্তু ঠিকই বলেছেন। এটা বিরল রাষ্ট্রপতির মুখ থেকে এরকম বক্তব্য। এখন শেখ হাসিনা আসবেন, আসেন, আমরা অপেক্ষা করছি, আরেকটা যুদ্ধ করবো, এইসব যুদ্ধের কথা, রাজপথে নামার কথা রাষ্ট্রপতি কোনোদিন বলে রাজপথে নামার কথা, তারপরে তাকে কেন বলতে হয়েছে? এটার তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ। এটাকে আমি মনে করি যে 111-এর পদধ্বনি। কেন 111-এর পদধ্বনি বা এরকম সিরিয়াস আশঙ্কা না থাকলে শেখ হাসিনা আসবেন না বা আসতে পারবেন না, বা আসতে যেখানে নামবেন ওইখানেই তার ফাঁসি, দ্যাটস ডিফারেন্ট। এটা এই আলোচনা করছি না। কিন্তু শেখ হাসিনা আশাকে কেন্দ্র করে এটা ভারতের একটা ষড়যন্ত্র, ভারতের একটা প্ল্যান, 111 ঘটানোর একটা চেষ্টা হবে। এটা হয়তো রাষ্ট্রপতি টের পেয়েছেন, ধারণা করছে। এবং বিএনপি আরো অনেকে বলছেন যে গোয়েন্দা সংস্থা, বিদেশি গোয়েন্দা সংস্থা দেশে অপতৎপরতায় লিপ্ত, বিদেশিরা এসে ষড়যন্ত্র করছে, এসব কথাবার্তা বেশ কয়েকজন মন্ত্রী বলেছেন। এরকম মহা কোনো ষড়যন্ত্র হতে পারে 111 ঘটানোর, এটা টের পেয়েই রাষ্ট্রপতি রাজপথে নামার কথা বলছেন, আরেকটা যুদ্ধ করার কথা বলেছেন। নইলে এই ধরনের কথা বলা কোনো দরকার নেই। দিস ইজ রাষ্ট্রপতি। এবং মেজর হাফিজউদ্দিন আহমেদ এত সুন্দর বক্তা, এটা আমি স্পিকার না হলে জানতামই না। তার বক্তব্য অতীতে আরো অনেক শুনেছি, সংবাদ সম্মেলনে শুনেছি, একবার সরাসরি কথা বলারও সুযোগ হয়েছিল। কিন্তু তিনি কিন্তু সত্যিকার অসাধারণ বক্তা। এই মেজর হাফিজউদ্দিন আহমেদ তার মতো একজন বর্ষিয়ান বক্তা, তিনি ফাও রাজপথে নামার কথা বলবেন লোকাল রাজনীতিবিদদের মতো, এটা বলার কথা না। অবশ্যই সামথিং সিরিয়াস ইজ গোয়িং টু বি হ্যাপেন, এরকম তিনি সারমাইজ করেছেন বলে তিনি এটা বলছেন। অতএব 111-এর পদধ্বনি এখনো আছে, ষড়যন্ত্র আছে, যার ফলে রাষ্ট্রপতিকে রাজপথে নেমে মোকাবেলা করতে হবে। তবে এখানে 111-এর সংজ্ঞা আমি বলেছি, 111 মানে ভারত আমেরিকার একটা ষড়যন্ত্র। 111-এর আরেকটা সংজ্ঞা হচ্ছে যে জরুরি অবস্থা, আর জরুরি অবস্থাটা জারি করা হয় রাষ্ট্রপতির মাধ্যমে। আমরা বিশ্বাস করি যদি মেজর হাফিজ যতদিন আছেন, নির্বাচন পর্যন্ত যদি থাকেন, আর শেষ পর্যন্ত তাকে যদি স্থায়ী রাষ্ট্রপতিও করা হয়, তিনি 111 ঘটাতে দিবেন না। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি সারা জীবন লেখা থাকবে। এই দিনটিকে বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল, সরকার, বিরোধী দল যে যার মতো করে উদযাপন করেছে, এবং এই উদযাপনের পিছনে বিভিন্ন বিভিন্ন ঘটনা ঘটেছে, যেগুলো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। প্রথমে ধরুন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন হয়েছে।
আকাঙ্ক্ষিত জুলাই জাদুঘর, যেটা অনেক আগে থেকে বলা হচ্ছিল যে 5ই আগস্ট এটা উদ্বোধন করতে হবে, নইলে সরকারকে রীতিমতো থ্রেট করা হয়েছিল, সরকার সেটা করেছে। কিন্তু ওখানে গিয়ে প্রশ্ন উঠেছে যে এই যে জুলাই জাদুঘর উদ্বোধন হলো, সেখানে জুলাই যোদ্ধারা কোথায়? কোথায় নাহিদ, কোথায় হাসনাত আব্দুল্লাহ? ইভেন কি জুলাইয়ে তো জামাত ইসলামীও একটা ভূমিকা ছিল, জামাত ইসলামের নেতারা কোথায়? কেউ যায়নি, গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, সাথে ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশটাকে দীর্ঘ 17 মাস শাসন করেছেন, এবং উনি ওনার সেই কার্যক্রমের সময় কতটুকু কী করেছেন সেটা আলোচ্য বিষয়বস্তু নয়। উনি গিয়েছিলেন, কিন্তু সবার মনে একটি প্রশ্ন, কেন নাহিদরা যায়নি, কেন সার্জিসরা যায়নি, কেন পাটোয়ারি বা কেন আমির সাহেব যায়নি, বা জামাত ইসলামের কেউ যায়নি? এখানে পরিষ্কার উত্তর হলো তারা কেন যাবে। তারা যায়নি, মূল কারণ হলো তারা বারবারই বলেছে আপনাদেরকে জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে এবং গণভোটকে স্বীকৃতি দিতে হবে। যে পর্যন্ত গণভোট স্বীকৃতি না দিবেন সেই পর্যন্ত আমরা আপনাদের সাথে নেই। এমনটি আবার আজকে আরেকটি অনুষ্ঠানে বিরাট মহাসমাবেশ করে 11 দল ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। অনেকে প্রশ্ন করছেন তাহলে কি প্রধানমন্ত্রী বা এই যারা এটা উদ্বোধন করেছেন আজকে জুলাই স্মৃতি জাদুঘর, তারা কি তাদেরকে দাওয়াত দেয়নি? তারা কি নিজেরাই এগুলো করতে চেয়েছে? না, তারা দাওয়াত পেয়েছিল, তারা যাবে না আগেই বলে দিয়েছে, কারণ তারা তাদের একটা প্রোগ্রাম অনেক আগে থেকেই করে রেখেছিল, সেটা হলো মহাসমাবেশ। সেই মহাসমাবেশ বিরাট আকার হয়েছে, সেটা আপনারা দেখেছেন। সেখান থেকে ঘোষণা এসছে কোনো অবস্থাতেই জুলাই সনদ বাস্তবায়ন না করলে বা গণভোটকে স্বীকৃতি না দিলে ওনারা আবার আন্দোলনে নামবেন। সরকারও সেটা জানে, এই কারণেই তারা যায়নি। এটা নিয়ে হাস্যরস করবার কোনো কারণ নেই। অনেকেই দেখলাম কন্টেন্টে বলছেন হ্যাঁ যে তাহলে কি তাদেরকে মাইনাস করে দেওয়া হলো। দেখেন ভাই, কেউ কাউকে মাইনাস করতে পারে না, ইতিহাস কোথাও বদলানো যায় না, ইতিহাস লিখাই থাকে। আজকে ইতিহাস বদলাতে গিয়ে আরেকটি অনুষ্ঠানে যেটা হয়েছে সেটা হয়তো আপনারা দেখেছেন, সেটা হলো চীন মৈত্রী সমিতিতে আজকে ছিল আরেকটি অনুষ্ঠান জুলাই যোদ্ধার পরিবারদের নিয়ে। সেখানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বিক্রম, এবং আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, তারপর এনসিপি থেকে আক্তার হোসেন, এনসিপির সদস্য সচিব, এবং জামাত ইসলামের গোলাম পারওয়ার সাহেব। সেখানে আরও দাওয়াত দেওয়া হয়েছিল বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার বা রাষ্ট্রদূতদের। বিরাট অনুষ্ঠান। বেসিক্যালি যদি আপনি ধরতে যান তাহলে এই অনুষ্ঠানটি সবচেয়ে বড় ছিল, কারণ সেখানে মহামান্য রাষ্ট্রপতি ছিল এবং সেখানে অনেকের কথা বলবার সুযোগ ছিল, অনেক বিষয় নিয়ে আলোচনা করবার সুযোগ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র উদ্বোধন করেছেন জুলাই স্মৃতি জাদুঘর, ওটা ওখানেই শেষ, ওখানে টুকটাক আলোচনা হয়েছে, কিন্তু মূল জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনাটা ছিল এই চীন মৈত্রী সম্মেলন কক্ষে। সেখানে কি ঘটেছে আপনারা এতক্ষণে দেখে ফেলেছেন। অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, সেখানে মোটামুটি ইতিহাসকে বিকৃত করতে যেই ফাঁপড়ে পড়ে গেছেন বা বিপদে পড়ে গেছেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, ইভেন কি আমাদের মহামান্য রাষ্ট্রপতিও বিব্রত বোধ করেছেন। প্রথম শুরু হয়েছিল অনুষ্ঠানটা ভালোভাবেই, সেখানে প্রচুর জুলাই যোদ্ধা তাদের পরিবার পরিজনকে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন, সেখানে এনসিপির জুলাই যোদ্ধারা ছিলেন, সেখানে বিএনপি জুলাই যোদ্ধারা ছিলেন, সব দলেরই ছিলেন। কিন্তু বিপাকে বেঁধেছে একটি ডকুমেন্টারি নিয়ে। এই সরকার একটি ডকুমেন্টারি তৈরি করেছে এই জুলাই যুদ্ধের উপর। সেই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে জুলাই যুদ্ধের বা জুলাই আন্দোলনের প্রধান ঘোষক মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি লন্ডন থেকে ঘোষণা দিয়েছিলেন। এটা কি সত্য ঘটনা? এটাকে আমরা দেখেছি? না, আমরা এটা দেখিনি। আমরা যদি অতীতের দিকে তাকাই, আপনারা যদি প্রথম আলো পত্রিকার এই নিউজটা দেখেন বা অন্যান্য পত্রিকার নিউজগুলো দেখেন, সেখানে স্পষ্টত লেখা আছে জুলাই যুদ্ধ, এই জুলাইয়ের এক দফা আন্দোলনে আজকে ঘোষণা করা হলো, সেটা 3 তারিখের ঘটনা ছিল, যেটা 4 তারিখে পত্রিকায় এসছে যে জুলাইয়ের যারা আন্দোলনকারী এই ছাত্র সংগঠন এক দফার দাবিতে ঘোষণা দিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এটাই তো ইতিহাস। এই ইতিহাস কিন্তু এটাই নয় যে শুধুমাত্র এরাই ছিল। আমরা বারবারই জানি, আমরা সবসময় জানি যে এই যুদ্ধের সময়, এই আন্দোলনের সময় জামাত ইসলাম, এই আন্দোলনের সময় বিএনপি ওতপ্রোতভাবে জড়িত ছিল। কেন তারা সামনের সারিতে আসেনি সেটা নিয়েও কিন্তু আলোচনা আছে। সেই আলোচনাটা হলো যে তারা তখন ভেবেছে বা তারা তখন একটা হিসাব মিলিয়েছে, যদি আমরা কোনো দলের নাম করে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাই তাহলে সাধারণ জনগণের যে সম্পৃক্ততা আছে সেটা থাকবে না। এর জন্য কখনোই বলেনি এটা জামাত ইসলামের আন্দোলন, কখনোই বলেনি এটা বিএনপির আন্দোলন, এটা একটা ছাত্র আন্দোলন। বিএনপি আন্দোলনে ছিল, এটা নিয়ে কোনো আলোচনা নেই, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। বিএনপি আন্দোলনে ছিল, তারেক রহমানের সাথে ওই সময় এই ছাত্র নেতাদের রেগুলার কথা হতো, সেটাও আমরা জানি। এইভাবে যে আপনারা উপস্থাপন করলেন বর্তমান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যে এই এক দফার দাবির ঘোষক তারেক রহমান সাহেব, এটাকে মেনে নেবে? বাংলাদেশের মানুষ দেখেনি? এই পত্রিকার কাটিংগুলো আপনারা দেখেননি? বাংলাদেশের মানুষ তো তরতাজা দেখেছে। এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা আন্দোলন নিয়ে, তারপর ধীরে ধীরে যখন আবু সাইদকে হত্যা করা হলো তখন সেটা বিরাট একটা রণক্ষেত্রের মতো অবস্থা হয়ে গেল এবং সমগ্র বাংলাদেশের মানুষ এখানে সম্পৃক্ততা হলো। সেই আবু সাইদ পুরো এই ঘটনাটাকে মানে বদলে দিয়েছে। প্রত্যেকটা আন্দোলনে একটা আইকন থাকে, আবু সাইদ ছিল সেই আইকন। সেই আবু সাইদের নামটা পর্যন্ত সেই ডকুমেন্টারিতে বলা হয়নি। দেখুন, আমরা যদি অতীতের দিকে তাকাই, যখন মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সনে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশে ছিল না। উনি জানতেন না, উনি অ্যারেস্ট ছিলেন পাকিস্তানে, উনি জানতেন না যে এখানে একটা মুক্তিযুদ্ধ হচ্ছে। উনি এসে দেখেন মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, উনি প্রধানমন্ত্রী হয়েছেন। আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী, উনিও এই পুরো যুদ্ধটার সময় 36 দিন উনি লন্ডনে ছিলেন, উনি লন্ডন থেকে এসে এখন এখানে প্রধানমন্ত্রী হয়েছেন।
ডিফারেন্স হলো বঙ্গবন্ধু জানতেন না, কিন্তু তারেক রহমান সাহেব জানতেন। এই কথাগুলো যদি ডকুমেন্টারিতে থাকতো যে তারেক রহমান সাহেবের সাথে কথা হয়েছে, উনিও এই যুদ্ধে সম্পৃক্ততা দেখিয়েছে এবং উনিও বলেছে আমরা তোমাদের সাথে আছি, এই কথাগুলো থাকলে কিন্তু আজকে এই ঝামেলাটা হয় না। যে ঝামেলাটা পাকিয়ে পুরো দেশটাকে বিশ্বের কাছে ছোট করা হলো। বিশ্বের কাছে ছোট করা হলো কেন বললাম? দেখুন, অনেকগুলো রাষ্ট্রদূত এবং অনেকগুলো হাই কমিশনার আমাদের অনুষ্ঠানে এসেছিল। ওনারা এসেছিলেন দেখতে, ওনারা এসেছিলেন বুঝতে, এবং মহামান্য রাষ্ট্রপতি ইংরেজিতে একটা ভাষণও তৈরি করে দিয়ে গিয়েছিলেন যে এই জুলাই যুদ্ধটা যেভাবে হয়েছে, এই জুলাইয়ে যে যা যা ঘটেছে বলবার জন্য, যেটা অনেক রাষ্ট্রদূত হয়তো বা পুরোপুরিভাবে জানেন না, কিন্তু সেটাও করা হয়নি। যখন এই ভুয়া 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 বলে স্লোগান তুললো, তখন রাষ্ট্রদূতগুলো এবং হাই কমিশনারগুলো চলে গেল বা ভেঙে গেল। অত্যন্ত লজ্জাজনক ঘটনা, যেটা সারা বিশ্বে এখন দেখানো হচ্ছে। আমি স্টকহোমের যে লোকাল টিভি নিউজ আছে সেখানেও এটা দেখলাম। দেশটাকে ছোট করে ফেললেন না আপনারা? কি দরকার ছিল এই ডকুমেন্টারিটা ওখানে দেখাবার জন্য, আর কি দরকার ছিল এই ডকুমেন্টারিটা বানাবার জন্য? আপনারা কি কেউ মনে করেন যে এই ডকুমেন্টারিটা যে বানিয়েছে এটা মাননীয় প্রধানমন্ত্রী দেখেনি বা ওনার মত ছিল না? উনি কি বলে দিয়েছেন যে হ্যাঁ, আমাকে তোমরা হাইলাইট করো, আমি সেই ঘোষক? আমার মনে হয় না। আবার এটাও বিশ্বাস করতে ইচ্ছা হয় না যে উনি জানেন না, ওনাকে না দেখিয়ে এই ডকুমেন্টারিটা এখানে চালানো হয়নি। সবচেয়ে দুঃখজনক হলো যে ডকুমেন্টারিতে আবু সাইদকে দেখানো হয়নি, যেটা মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে ডকুমেন্টারিতে যে তথ্যচিত্রে আবু সাইদ নেই সেটা কোনো তথ্যচিত্রই নয়। এখন প্রশ্ন আসছে, আবু সাইদকে কেন দেখানো হয়নি? এটা কি ওনারা ইচ্ছা করে দেখিয়েছেন বা ইচ্ছা করে ওনারা আবু সাইদকে সরিয়ে রেখেছেন? না, এখানে মূল প্রশ্ন হলো আবু সাইদকে যদি দেখাতে হয় তাহলে এটাও দেখাতে হয় আবু সাইদের বুকের উপর গুলি করেছে পুলিশ। ওনারা পুলিশকে ছোট করতে চায়নি। কেন চাইনি? পুলিশকে ছোট করলে কি হবে বা পুলিশকে বাঁচানো যায় কিনা সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। কেন আবু সাইদকে ওনারা এখানে দেখাননি? আমি কোনোভাবেই মানতে রাজি নই যে ওনারা এটাকে অ্যাভয়েড করেছেন বা এটাকে উপেক্ষা করেছেন। আমি যতটুকু বুঝি তাতে এটাই প্রমাণিত হয়, ওনারা বোঝাতে চেয়েছেন যে পুলিশকে কোনোভাবেই ছোট করা যাবে না। এর পিছনে মূল কারণ কি সেটা উদ্ঘাটন করতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে অনুষ্ঠানটা এত সুন্দরভাবে করবার কথা ছিল, সেই অনুষ্ঠানটাকে আজকে একদম মাঠে মারা দিয়েছে। বিশেষ করে এই যে বিদেশি রাষ্ট্রদূত এবং বিদেশি হাই কমিশনাররা ছিলেন, ওনারা যেভাবে চলে গেছেন, এটা একটা দেশের জন্য কোনো অবস্থাতেই মঙ্গলজনক নয়। এমন কেওয়াস হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডাকতে বাধ্য হচ্ছেন, এই আক্তারকে ডাকো, আক্তারকে ডাকো, এই আক্তার কোথায়, আক্তারকে ডাকো। তারপর কিন্তু আক্তার সাহেব এসে মোটামুটি শান্ত করেছেন। এই সময়ে যদি আপনি মাথা গরম করেন তাহলে বিপদ আরও বেশি ত্বরান্বিত হয়, যেটা করেছে ইশরাক সাহেব। ইশরাক সাহেবের বয়স কম, যদিও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় বারবার বলেছেন আমি দুঃখ প্রকাশ করছি, এটা আমরা সংশোধন করবো, আমি দুঃখ প্রকাশ করছি, ভুল হয়ে গেছে। কিন্তু ইশরাক সাহেব এসে আবার সেই জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিল, বলল আপনারা কি করেছেন, আপনারা এই জুলাই যুদ্ধের জন্য কি করেছেন, আপনারা এত বড় বড় কথা বলছেন। তখন গ্যাঞ্জামটা আরও বেড়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরভাবে চেষ্টা করেছে ব্যাপারটাকে শান্ত রাখতে, শেষ পর্যন্ত আক্তার এসে শান্ত করেছে। কিন্তু আক্তার একটা ভালো কাজ করেছে, আক্তার স্টেট নীরবে কোনোরকম উচ্চবাচ্য না করে সে ওয়াকআউট করেছে। সংসদে থাকে তো ওয়াকআউট মানে চলে গেছে। এই যে আজকে 3টা অনুষ্ঠান হলো, একটা হলো জামাতের এবং 11 দলের একটা মহাসমাবেশ, 2 নম্বর হলো আপনার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন হলো, 3 নম্বর এই জুলাই যোদ্ধাদের পরিবার পরিবর্তন নিয়ে যে আলোচনাটা ছিল, সেই আলোচনাটা বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে রয়ে গেল। যে কলঙ্ক মুছতে আমাদের অনেক দিন সময় লাগবে। আমরা সবাই একটা কথাই বলি, ইতিহাসকে বিকৃত করা যায় না। ইতিহাসকে কোনোভাবেই আপনি বিকৃত করতে পারবেন না, এবং এটা একটা তরতাজা ইতিহাস। এটা একটা তরতাজা ইতিহাস। শেখ মুজিবুর রহমানকে যেমনটি আপনারা কোনো দিনই 71-এর যুদ্ধের সময় তার নাম মুছে ফেলতে পারবেন না, তেমনি এই জুলাই যুদ্ধে, এই জুলাই আন্দোলনের নাহিদ, সার্জিস, এদের নাম আপনারা মুছতে পারবেন না। আপনারা অনেকেই বলেন, কদিন আগে একটা অনুষ্ঠানে দেখলাম যে আমিনুল ইসলাম সাহেব, যে বর্তমান প্রতিমন্ত্রী, আপনার ক্রীড়া প্রতিমন্ত্রী, উনি বলছেন যখন নাহিদ সার্জিসদের ওখানে আটকিয়ে রাখা হয়েছে তখন তাদেরকে ওখানে ভাতের টোলে ভাত খাওয়ানো হয়েছে এবং তারা নাকি তখন জেলে ছিল। এগুলো শুনে মানুষ হাসছে। নাহিদকে যে পিটিয়েছে এর প্রমাণ তো সবাই জানে। এইভাবে যদি ইতিহাস বিকৃত করতে চান, আপনারা তো ইতিহাস বিকৃত করবার জন্য অনেক দিন যাবতীয় চেষ্টা করছেন। কিছুদিন আগেও বলছেন যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান। আমরা তো অস্বীকার করি না বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেব তখন কি বলেছিলেন সেটা আপনারা ভুলে গেছেন। আপনি কি মনে করেন আপনাদের পেজে গিয়ে যখন জিয়াউর রহমান সাহেবের ভাষণটা কেটে লাগিয়ে দিয়েছেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, সেটা কেটে দেওয়াতে মানুষ বিশ্বাস করবে, এই প্রজন্ম বিশ্বাস করবে না? বঙ্গবন্ধুর ভাষণ এখনও আছে এবং ওখানে জিয়াউর রহমান সাহেব কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটা নিয়েছিলেন। সেই ইতিহাস আপনারা মুছে দিতে চাইছেন। আপনাদের কেউ বলছে 71-এর আন্দোলনেও বিএনপি প্রথম, 90-এর আন্দোলনেও বিএনপি প্রধান, তারপর এই 24-এর আন্দোলনেও বিএনপি প্রধান। আমরা জানি ভাই কে কোন আন্দোলনের প্রধান চরিত্র অভিনয় করছেন। এটা জানবার জন্য এত কিছু জানতে হয় না, এটা জানবার জন্য একজন রকেট সায়েন্টিস্ট হতে হয় না, সব কিছু জলচিত্র প্রমাণ আছে। এই যে আজকে এই ঘটনাটা ঘটালেন এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, যদিও আপনার মন্ত্রী মহোদয় বলেছেন যে উনি এটাকে সংশোধন করবেন বা এটা যা যা ভ্রান্তি আছেন সেটাকে ঠিকঠাক করে আবার পাবলিকলি দেখানো হবে। কেন এত বড় ভুলভ্রান্তিটা হবে? এটা কি ভুলভ্রান্তি না এটা ইচ্ছাকৃতভাবে করা? কেন আবু সাইদের নামটা এখানে থাকবে না? কেন আবু সাইদকে দেখানো হবে না? কেন বলা হবে যে তারেক রহমান সাহেব এই আন্দোলনের প্রধান ঘোষক? লাভলি। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।